হাই এভরিওয়ান, আই এম অর্ধেন্দু অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রিপারেশন উইথ এবিসি চ্যানেল। আজকে আমরা ডিভিজিবিলিটি সম্পর্কে আমাদের ক্লাসে আলোচনা করব। ডিভিজিবিলিটি থেকে দেখবে একেবারে বেসিক লেভেলের কিছু কোশ্চেন থাকে। বিভিন্ন সংখ্যা দিয়ে ডিভিজিবিলিটির রুল তুমি চেক করতে পারছো কিনা সেটা তোমাকে সেই সব কোশ্চেনে দেখা হয়। কিন্তু আজকে আমরা যেগুলো আলোচনা করব সেটা বেসিক লেভেল না, একটু তুলনামূলকভাবে মডারেট এবং হায়ার লেভেলের কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তো এই সংক্রান্ত ডিভিজিবিলিটির যে বেসিক পদ্ধতিগুলো, সেগুলো 2, 3, 5, 7, 11 বা 17 বা যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ডিভিজিবিলিটির যে রুল, সেই সংক্রান্ত আমাদের ভিডিও রয়েছে আমাদের প্রিপারেশন উইথ এবিসি চ্যানেলে। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা দেখবে, কারণ এর সাথে আর কোনো সেরকম সম্পর্ক না থাকলেও তোমার রিলেটেড বিষয় অবশ্যই কিন্তু তোমার কাজে লাগবে। তো যাই হোক, চলে আসছি আজকের ক্লাসে। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমাদের কাছে স্ক্রিনে চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ কি বলেছে, 1000 থেকে 5000 এর মধ্যে কয়টি সংখ্যা 225 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেন যখন তোমার পরীক্ষাতে থাকবে, তখন তুমি কিভাবে সলভ করবে? না, অনেকে দেখবে এখানে 5000 থেকে 1000 বিয়োগ করে 4000 যে ডিফারেন্সটা থাকছে, এই যে 4000 ডিফারেন্স থাকে, এই 4000 ডিফারেন্সকে 225 দিয়ে ভাগ করে দেখে নেয় যে কতগুলো সংখ্যা তোমার 225 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তুমি যদি সেটা বার করো, তখন দেখো উত্তরটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে এর যেটা একেবারে সঠিক পদ্ধতি, সেটাই কিন্তু আমরা এখানে করব। এখানে আমরা দুটো মেথড তোমাদেরকে শেখাবো। আমরা শুধুমাত্র জাস্ট অঙ্কগুলো কষে দিই না, এর থেকে আসা বিভিন্ন ধরনের কোশ্চেন কেমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে সেটাও কিন্তু আলোচনা করি। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমাদের যেটা রেঞ্জ দেওয়া আছে সেটা হচ্ছে 1000 থেকে 5000। তার মানে কি করতে হবে, এই যে 1000 রয়েছে তাকে তুমি প্রথমে 225 দিয়ে ভাগ করলে। তো দেখো এখানে প্রথমে যদি আমরা 100 খাচ্ছে না, তাহলে 4 দিচ্ছি সরাসরি। তাহলে দেখো হয়ে যাচ্ছে 900। তার মানে বাকি থাকছে 100। অর্থাৎ 1 থেকে 1000 এর ভেতরে যতগুলো সংখ্যা 225 দিয়ে ডিভিজিবল সেটা হচ্ছে 4 টি। ঠিক আছে? এরপর আমরা একইভাবে কি করব? এই 1000 এর পরে যে রেঞ্জটা রয়েছে অর্থাৎ 5000, এই 5000 সংখ্যাটি কতগুলো 225 দিয়ে ডিভিজিবল সংখ্যা দ্বারা ডিভিজিবল আরকি, সেটা দেখে নেব একই রকমভাবে। তাহলে দেখো প্রথমে আমরা এটা 2 যদি খাওয়াই তাহলে হচ্ছে 450, তার মানে 50 আর এখানে 0 আবার 2, তার মানে হচ্ছে 450। তাহলে তোমার এখানে 50 অবশিষ্ট থাকছে। তাহলে 1 থেকে 5000 এর ভিতরে যতগুলো সংখ্যা 225 দিয়ে ডিভিজেড সেটা হচ্ছে 22 টি। ঠিক আছে? এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে বার করতে হচ্ছে। তাহলে তুমি দেখো এখানে 1 থেকে 1000 এর ভেতরে হচ্ছে 4 টি সংখ্যা, আর 1 থেকে 5000 এর ভেতরে হচ্ছে 22 টি সংখ্যা। তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি যে 1000 থেকে 5000 এর ভেতরে ডিভিজিবল সংখ্যা কি হবে? না 22 - 4 মানে হচ্ছে 18 টি। এটাই কিন্তু হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, 18 টি। ঠিক আছে? তো এই যে কোশ্চেনটা তোমরা দেখলে, এই কোশ্চেনটা করার সময় তোমাদেরকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। মেথড 1 এ তোমরা যদি করো, কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে? এখানে দেখতে হবে যে এই 1000 বা 5000 এর ভেতরে এমন কোনো সংখ্যা নেই তো যেটি 225 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তার মানে তার যে রেঞ্জটা দেওয়া রয়েছে, তার রেঞ্জের এই যে যেটা প্রথম সংখ্যা এবং যেটা শেষ সংখ্যা, সেগুলি 225 দিয়ে ডিভিজিবল নয় তো? যদি ডিভিজিবল হয়, তাহলে যদি একদিকে হয়, তাহলে তোমার হবে যতগুলো সংখ্যা আমরা পেলাম তার সাথে ১ যোগ হবে। আর যদি দুদিকেই হয় তাহলে হবে ২ যোগ হবে। ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে কি করলে? মাঝের সংখ্যাগুলোকে বের করে নিলে। আমাদের এই যে পদ্ধতি যেটা দেখতে পাচ্ছ, এরকম 18 টা সংখ্যাকে তুমি বের করে নিলে। এবারে যদি প্রথম সংখ্যাটা যেটা তুমি ধরেছ সেটা ডিভিজিবল হতো কত দিয়ে? না 225 দিয়ে। তাহলে কি হতো? এই রেঞ্জের ভেতরে কি হতো? একটা সংখ্যা বেড়ে যেত স্বাভাবিকভাবে। একই রকমভাবে যদি শেষের সংখ্যাটাও 225 দিয়ে ডিভিজিবল হয়, তখন সেটাকেও কিন্তু ধরতে হবে। তাহলে তখন হয়ে যাবে টোটাল 18 প্লাস 2 মানে 20 টা হয়ে যাবে। তো এই সাবধানতাটা কিন্তু তোমাকে এই পদ্ধতিতে করার সময় মানে অবলম্বন অবশ্যই করতে হবে। ঠিক আছে? এরপরে দেখো আমরা মেথড 2 তে দেখব যেটা কিভাবে করা যায়। ঠিক আছে? এই বিষয়টাকে আরো সহজভাবে করার জন্য, সহজভাবে আনার জন্য তোমাকে কি করতে হবে? এই ভাগটা প্রথমে করে নিতে হবে। ভাগটা করে নিয়ে তুমি দেখতে পাচ্ছ 100 সংখ্যাটা বেশি হচ্ছে এটার থেকে। তার মানে 900 যে সংখ্যাটা রয়েছে সেটাই কিন্তু 225 দিয়ে ডিভিজিবল। তাহলে এই 1000 এর পরে এই যে রেঞ্জটা আমরা ধরে নিয়েছি, যেটা দেওয়া রয়েছে 1000 থেকে 5000 এর ভেতরে। তো এই রেঞ্জের ভেতরে প্রথম যে সংখ্যাটি, ফার্স্ট যে সংখ্যাটা 225 দিয়ে ডিভিজিবল সেটা কত হবে? 900 হচ্ছে বাইরে, মানে 1000 এর থেকে ছোট। এর সাথে 225, যদি 900 র সাথে 225 যোগ করা হয় তাহলে 1125 হচ্ছে সেই সংখ্যা যেটি প্রথম 225 দ্বারা ডিভিজিবল এবং 1000 এর পরে আছে। একই রকমভাবে লাস্ট সংখ্যা যেটা আমরা পাচ্ছি, এই লাস্ট সংখ্যাটা কত হচ্ছে? মানে 5000 এর আগে। তাহলে 5000 এর আগে দেখো 50 বেশি হচ্ছে। তার মানে কি এর থেকে 50 কমালে সংখ্যাটা হবে তোমার 225 দিয়ে ডিভিজিবল। মানে 5000 থেকে 50 কমালে কত হচ্ছে? 4950। এই সংখ্যাটি হচ্ছে 225 দিয়ে ডিভিজিবল।
এবার দেখো এখানে তোমাদেরকে এই মেথড 2 তে করার সময় এপির একটা ফর্মুলা ইউজ করতে হবে। এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখানে টিএন টার্ম যেটা হচ্ছে টি ফার্স্ট টার্ম প্লাস এন মাইনাস 1 ইনটু কমন ডিফারেন্স ডি। ঠিক আছে? এখানে কমন ডিফারেন্স হচ্ছে তোমার ডি মানে হচ্ছে এখানে 225। প্রত্যেকটার ক্ষেত্রে 225 গ্যাপ রয়েছে। প্রথমেরটা 1125, তারপরে তার সাথে 225 যোগ হবে, তারপরে 225 যোগ হবে, এরকম ভাবে চলছে। তো এখানে আমরা এন টার্মটা জানি, লাস্ট টার্ম যেটা, এটা হচ্ছে দেখো 4950 এবং ফার্স্ট টার্মটা জানি 1125। কিন্তু সেটা কততম টার্ম সেটা আমরা জানি না। তাহলে এটা n-1 আর এটাও আমরা জানি এটা হচ্ছে আমাদের 225, তাই তো? তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে n-1 ইনটু 225 থাকছে। এটা বিয়োগ করলে দেখো কত পাচ্ছি 25 আর এটা হচ্ছে 38, তাই তো? তাহলে n-1 কত পাচ্ছি আমরা? n-1 পাচ্ছি 3825/225 মানে হচ্ছে 17। তাহলে n ইজ ইকুয়াল টু হচ্ছে 18। ঠিক আছে? যেটা আমরা এখানে পেয়েছিলাম। তো এই পদ্ধতি তুমি যদি অনুসরণ করে করো তাহলে কিন্তু তুলনামূলকভাবে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে এবং এখানে এই যে ২ দিকে যোগ করার যে বিষয়টা তোমাদেরকে আলোচনা করলাম, সেই সাবধানতাটাও তোমাকে কিন্তু নেওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে? খুব ভালো করে এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে বুঝালাম। এটা তোমরা সবসময় মনে রাখবে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আকছার তোমাদের পরীক্ষাতে আসে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটা বিভাজন অঙ্কে ভাজক ভাগফলের ১০ গুণ এবং অবশিষ্টাংশের ৫ গুণ। যদি অবশিষ্ট থাকে ৪৬ তাহলে ভাজ্য হলো। ঠিক আছে? তো তোমরা তো ভাগ প্রক্রিয়া জানো। যেমন ধরো ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ভাগ আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। যেমন হচ্ছে ২০৫ কে আমরা ভাগ করছি ৮ দিয়ে। ঠিক আছে? এটা একটা জাস্ট এক্সাম্পল নিচ্ছি আমি তোমাদের জন্য। তাহলে প্রথমে খাবে ৮ ২ এ ১৬ হচ্ছে, ৪৫ হচ্ছে। তাহলে ৮ ৬ হচ্ছে ৪৮, তাহলে ৮ ৫ এ হচ্ছে ৪০। এটা হচ্ছে ৫। এটাকে বলে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এদের ভেতরে যে সম্পর্ক সেটাকে আমরা এভাবে লিখি। এটা হচ্ছে ভাজ্য, এটা সমান হচ্ছে এই দুটোর গুণফল, অর্থাৎ ভাজক ডি, স্মল ডি মানে হচ্ছে তোমার ভাজক আর ভাগফল মানে হচ্ছে এটা। ঠিক আছে? তার মানে এটাকে আমরা কোশ্চেন বলি ইংলিশে। আর তার সাথে থাকছে প্লাস রিমাইন্ডার আর। এই হচ্ছে কিন্তু তোমার স্ট্রাকচার। ঠিক আছে? এই হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার। এবারে এখানে কি দেখো বলেছে, এটাই কিন্তু আমাদের আজকের যে সেশনটা হচ্ছে সেখানে পুরো জায়গাতে আমরা এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ এটা আমরা ইউজ করব। ঠিক আছে? একেবারে বেসিক একটা ফর্মুলা। তো এখানে কি বলেছে দেখো, ভাজক যেটা রয়েছে, ভাজক বলতে ডি, এটা হচ্ছে ভাগফলের ১০ গুণ। তাহলে 10 টাইমস অফ কিউ। ওকে? আর এই ভাজকটাই দেওয়া রয়েছে অবশিষ্টাংশের ৫ গুণ, ৫। এবারে দেখো দেওয়া রয়েছে যদি অবশিষ্ট থাকে ৪৬ তাহলে তোমাকে এখানে ডিটা বার করতে বলেছে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো এই যে স্মল ডি সেটা সমান কত হচ্ছে? এই ৪৬ ৫ এ ২৩০ স্মল ডিটা। এটা সমান দেওয়া আছে দেখো 10 কিউ। তাহলে এখানে তুমি কিউর মান পেয়ে যাচ্ছ ২৩। ঠিক আছে? তাহলে এটা তুমি পেলে, এখানে এটা পেলে। ঠিক আছে? এবার তুমি ডি এর মানও দেখো এখানে পেয়ে গেছো। পেয়েছো? ৩ টা জিনিস যখন পেয়ে গেছো তখন তোমার ডি অনায়াসে বার করা যাবে। ডি ইজ ইকুয়াল টু কত হবে? এখানে ২৩০ ইনটু ২৩ প্লাস ৪৬। যখন হিসাব করবে তখন তুমি দেখতে পাবে এর ভ্যালুটা হচ্ছে, দুটোতে গুণ করছি, ২৩ ২৩ এ হচ্ছে ৫২৯, একটা 0 আছে, প্লাস ৪৬ মানে হচ্ছে ৫ ৩ ৩ ৬। ঠিক আছে? এখানে যখনই এটা এলো এটা আর হিসাব করার দরকার হবে না, যোগ করারও। কারণ তোমার ৫ একটাতেই রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যখন একটি সংখ্যা ৫৬ দ্বারা ভাগ করা হয় প্রাপ্ত অবশিষ্টাংশ হয় ২৯। ঠিক আছে? সংখ্যাটিকে ৮ দ্বারা ভাগ করলে অবশিষ্টাংশ কত হবে? এটা খুব বেসিক কোয়েশ্চেন, তোমাদের পরীক্ষাতে বহু পরীক্ষাতে এসেছে এই ধরনের কোয়েশ্চেন। তো এই ধরনের যখন কোয়েশ্চেন তোমার থাকবে, আমরা আগে বেসিক থেকে বুঝবো যে কিভাবে আমরা এটাকে করব। দেখো এখানে যে ফর্মুলাটা তোমাদেরকে বললাম, ডি ইজ ইকুয়াল টু ডি ইনটু কিউ প্লাস আর, তাই তো? তাহলে একটা সংখ্যা ৫৬ দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ এই যে সংখ্যাটা সেটাকে ৫৬ দিয়ে যখন ভাগ করা হচ্ছে প্রাপ্ত অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে ২৯। তাহলে এখান থেকে তুমি অনায়াসে বলতে পারবে ৫৬ দিয়ে ভাগ করা হচ্ছে মানে স্মল ডিটা হচ্ছে ৫৬। তাহলে এটা হচ্ছে ৫৬, এটার ভ্যালু আমরা জানি না, তাহলে কিউ আর অবশিষ্ট থাকছে তোমার ২৯। এটা সমান হচ্ছে তোমার অ্যাকচুয়াল যেটা ভাজ্য ডিটা। ওকে? এবারে কি হচ্ছে, সংখ্যাটিকে ৮ দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ কত হবে? তাহলে এবার এই যে সংখ্যাটা রয়েছে একে আমরা ৮ দিয়ে ভাগ করছি। তাহলে এটা যদি ৮ দিয়ে ভাগ করা হয় তার মানে এটা কি হচ্ছে? এটাকেও ৮ দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে দেখো ৮ দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে তাহলে এখানে এই অংশটা কেটে যাচ্ছে। ৭ ৮ ৫৬ হচ্ছে। মানে এখানে কোনো অবশিষ্ট থাকবে না। কিন্তু এখানে কত থাকছে? ২৯ তাকে ৮ দিয়ে ভাগ হবে। তাই তো? তাহলে কি হচ্ছে দেখো ৩ ৮ ২৪ হচ্ছে। তার মানে এখানে যেটা আমরা রিমাইন্ডার পাচ্ছি সেটা হচ্ছে ৩ ৮ ২৪ মানে এখানে হচ্ছে ৫, এটা হচ্ছে ৮ দিয়ে ভাগ করার ফলে।
এটা এইভাবে নোটেশন করা হয় অঙ্কগুলো করার সময়। তার মানে কি রিমাইন্ডার আমরা কত পাচ্ছি? এখানে অপশন বি ৫। ঠিক আছে? তো এটা গেল আমাদের বিস্তারিতভাবে করা। এবারে যদি আমরা এটাকে আরো শর্টে ভাবি তাহলে দেখো আমরা এটাকে কিভাবে করতে পারবো। তুমি যখন দেখবে যখন একটি সংখ্যা ৫৬ দ্বারা ভাগ করা হয় প্রাপ্ত অবশিষ্টাংশটা দেওয়া আছে ২৯। সংখ্যাটাকে ৮ দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? এটা শর্টেস্ট টেকনিক হচ্ছে এই যে সংখ্যা যেটাকে দিয়ে ভাগ করতে বলা হয়েছে এবং ১ম এ যেটা দিয়ে ভাগ করা হচ্ছিল, দেখো এই ৫৬ ৮ দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা? যদি ডিভিজিবল হয় তাহলে উত্তর বের করা যাবে। যদি করা মানে ভাগ না হয় তাহলে কিন্তু উত্তর বের করা যাবে না। যদি এখানে অপশনে শুধুমাত্র উত্তর বের করা সম্ভব নয় বা কোনটিই নয় এরকম যদি অপশন থাকে তখনই কিন্তু তুমি দেখবে যে এই ৮ দিয়ে ৫৬ কে ভাগ করা বা সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে না। অন্যথা সমস্ত ক্ষেত্রে যাবে। এবং তখন তুমি এটা সবসময় যেহেতু পসিবল হচ্ছে মানে ওই অপশনটা দেওয়া নেই, তাহলে তখন তুমি কি করবে? সরাসরি এই যে ২৯ রয়েছে তাকে তুমি এই ৮ দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে, ভাগের নিয়মে করতে পারো, অবশিষ্টটা বের করবে। বা এখানে সরাসরি এভাবে রিমাইন্ডার ৫ যখন ৮ দিয়ে ভাগ করা হচ্ছে। তার মানে এই ৫ উত্তর আসবে। এটা জাস্ট এক লাইনে এইটুকুর থেকে তোমাকে করলেই হবে পরীক্ষার হলে। ঠিক আছে? কিন্তু ওটা সবসময় তুমি খেয়াল রাখবে যে তোমার যদি অপশনের ভেতরে কোনটিই নয় বা উত্তর বের করা সম্ভব নয় এরকম কোনো অপশন থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ভাগটা হচ্ছে কিনা সেটা একবার দেখে নেবে। যদি ভাগটা হয় তাহলে সেক্ষেত্রে উত্তর হবে না বা বের করা যাবে না এরকম উত্তরটা হবে না। এই অপশনটা হবে না। কিন্তু যদি ভাগ করা না যায় তাহলে কিন্তু অবশ্যই সেই উত্তরটাই হবে। মানে সেই অপশনটাই উত্তর হবে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি বলেছে? একটি সংখ্যা যখন ৯১ দিয়ে ভাগ করা হয় তখন একটি অবশিষ্ট ১৭ দেয়। সংখ্যাটিকে ১৩ দিয়ে ভাগ করা হলে অবশিষ্টাংশ কত দেবে? দেখো একই কোয়েশ্চেন যেটা আমরা আগে করলাম CHSL ২০১১ তে পড়েছে। তো এখানে দেখো তোমাকে আর চেক করারও দরকার নেই। ১৩ ৯১ ভাগ করা যায়। তাহলে ১৭ কে জাস্ট ১৩ দিয়ে ভাগ করো। রিমাইন্ডার থাকছে দেখো ৪। ঠিক আছে? তাহলে এটাই হবে আমাদের প্রশ্নের উত্তর। অপশন বি ইস দ্য রাইট অ্যান্সার। জাস্ট কয়েক সেকেন্ড টাইম লাগে এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখবে যাতে আমরা কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন যায় তোমার কাছে। এবং তার সাথে, সাথে তোমরা নিয়মিতভাবে আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো। তোমরা যারা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা ফুড এসআই বা ওই জাতীয় যেকোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো ভীষণভাবে ইম্পোর্টেন্ট। তো চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ দুটি সংখ্যা ১৭ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৩ এবং ১১ অবশিষ্ট থাকে। যদি দুটি সংখ্যার যোগফলকে ১৭ দিয়ে ভাগ করা হয় তবে অবশিষ্টাংশ কত হবে? দেখো এই কোয়েশ্চেনগুলো বেসিক থেকে তুমি যদি না করো তাহলে কিন্তু ফর্মুলা মুখস্থ করে কোনো লাভ নেই। অনেক ধরনের ফর্মুলা আছে। কিন্তু সেই সব ফর্মুলা করার থেকে অনেক সহজ হবে যদি তুমি বেসিকটাকে বুঝে যাও তাহলে অনায়াসে তোমার জাস্ট কয়েক সেকেন্ডে এগুলোর উত্তর বের করা যায়। কারণ এগুলোতে খুব বেশি কিছু ডেটা থাকে না। বেসিক জায়গাটা আগে বুঝতে হবে কোন চ্যাপ্টার থেকে এবং এটা কিভাবে করতে হবে। তো এখানে আমরা যেটা শিখলাম ১ম এ d d q প্লাস r। ঠিক আছে? তাহলে এখানে ১৭ দিয়ে ভাগ করলে ১৩ এবং ১১ অবশিষ্ট থাকছে। তার মানে এই যে দুটি সংখ্যা রয়েছে তাহলে এখানে হচ্ছে d1, প্রথম সংখ্যাটা d1 একে কি করছে? ১৭ দিয়ে ভাগ করছে। আমরা জানি না এর কোশ্চেনটা কত। তার মানে এটা হচ্ছে Q1, ওকে? এবং রিমাইন্ডারটা দেওয়া রয়েছে দেখো ১৩। ঠিক একই রকমভাবে আরেকটা সংখ্যা হচ্ছে T2, তাকে কি করা হচ্ছে? ভাগ করা হচ্ছে ১৭ দিয়ে। ফলে তার যেটা ভাগফল আসছে সেটাও আমরা জানি না। এটা হচ্ছে Q2 কিন্তু অবশিষ্টটা জানি এটা হচ্ছে ১১, ওকে? এবারে কি বলছে? যদি ওই দুটি সংখ্যার যোগফলকে দেখো অনায়াসে আমরা এখানে যোগফল বের করতে পারছি D1 প্লাস D2, D1 প্লাস D2 কে যদি ভাগ করি তাহলে এখানে কি পাচ্ছি? Q1 প্লাস Q2 এটা জাস্ট যোগ করো তুমি যেমনভাবে যোগ করতে হচ্ছে। তাহলে এখানে দেখো ২৪ আসছে। তাই তো? এবারে কি বলেছে? একে ১৭ দিয়ে ভাগ করা হয়। মানে যোগফলটাকে ১৭ দিয়ে। অনায়াসে তুমি বুঝতে পারছো একে ১৭ দিয়ে যদি ভাগ করো তাহলে একেও ১৭ দিয়ে ভাগ করা যাবে। তার মানে কি? এখানে কোনো অবশিষ্ট থাকবে না। ১৭, ১৭ কেটে যাবে। তাহলে অবশিষ্ট পাবো কোন জায়গাতে? এইটুকু অংশের জন্য। মানে ২৪ কে যদি আমরা ১৭ দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট পাবো। রিমাইন্ডার এখানে পাচ্ছি দেখো ৭ যখন আমরা ১৭ দিয়ে ভাগ করছি। তাহলে এই প্রশ্নের যেটা আমরা সঠিক উত্তর পাবো সেটা হচ্ছে ৭। অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? খুব সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি বলেছে? একটি সংখ্যা দুটি সংখ্যা নিয়ে গঠিত। মানে দুটি 2 ডিজিট এখানে বলা আছে। মানে এটা অঙ্ক হবে। ওকে? এটা অঙ্ক হবে। দুটো অঙ্ক নিয়ে গঠিত। অঙ্কগুলির আদান-প্রদানের মাধ্যমে গঠিত সংখ্যাটি যদি মূল সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যাটি অ্যা যোগফল দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে? এখানে এই লাইনটা আশা করি ভুল রয়েছে এই পোরশনটা। এটা বাদ দিয়ে দাও। তাহলে দেখো যেটা দাঁড়ালো একটা সংখ্যা যদি দুটি অঙ্ক নিয়ে গঠিত, অঙ্কগুলিকে আদান-প্রদানে দেখো অঙ্কগুলোকে বলছে মানে এটা অঙ্কই হবে। আদান-প্রদানের মাধ্যমে গঠিত সংখ্যাটি যদি মূল সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য হতে হবে। ঠিক আছে? মানে কতটা সেটাই বের করতে বলেছে। তাহলে ২ অঙ্কের সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করি nx প্লাস y। ঠিক আছে? একটা সংখ্যা xy আছে।
তাকে যদি তুমি প্রকাশ করতে চাও তাহলে এখানে আমরা কিভাবে প্রকাশ করব, y ইন্টু ওয়ান, আর এটা থাকছে টেন ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে টেন এক্স প্লাস ওয়াই এই আকারে প্রকাশ করা যাচ্ছে। এবারে কি বলছে, এর সংখ্যাগুলো এর অঙ্কগুলো আদান প্রদান করছে, অর্থাৎ কি হচ্ছে, টেন ওয়াই আদান প্রদান করছে, এখানে এটা যাচ্ছে এখানে এটা যাচ্ছে, মানে ওয়াই এক্স হচ্ছে, ওয়াই এক্স হলে টেন ওয়াই প্লাস এক্স, তার মানে এটা হচ্ছে টেন ওয়াই প্লাস এক্স। এবারে এটা বিয়োগ করতে বলছে, বিয়োগ যদি করা হয় তাহলে তোমার এখানে কত পাচ্ছি আমরা, টেন এক্স থেকে এক্স গেল মানে হচ্ছে নাইন এক্স, আর এখানে তোমার কত হচ্ছে বলো, এখানে টেন ওয়াই বিয়োগ যাচ্ছে ওয়াই থেকে, তার মানে এখানে হচ্ছে নাইন ওয়াই। ঠিক আছে, তার মানে নাইন এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা যোগফল দেওয়া আছে, এটা বিয়োগফল হবে। তাহলে বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই হচ্ছে আমাদের সেই প্রাপ্ত সংখ্যা। এটা বুঝতে পারছো, এক্স ওয়াই যাই হোক না কেন এটা কিন্তু সবসময় 9 দিয়ে ডিভিজিবল হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে, খুব ভালো কোশ্চেন, পরীক্ষাতে এর প্লাস থেকেও কিন্তু কোশ্চেনটা আসে, প্লাস দিয়েও একটা কোশ্চেন হয়। এটা তখন কত হবে, 10x আর x মানে 11x, y আর 10y মানে হচ্ছে 11y, এটা 11 দিয়ে ডিভিজিবল হয়। এটাও কিন্তু পরীক্ষাতে অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এসছে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, একই সংখ্যার বর্গকে 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? তাহলে এখানে যদি তোমাকে আমি সরাসরি বলি এর উত্তর কত হবে, তাহলে সেটা হবে 3 স্কয়ার বাই 5, তার মানে হচ্ছে রিমাইন্ডার 4 যখন 5 দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এটাই হবে কিন্তু এর উত্তর, এটাই হবে এর উত্তর। কিন্তু এটা যদি না বুঝতে পারো তাহলে দেখো এটা আমরা কিভাবে করছি। এটা শর্ট টেকনিক, তোমাকে তোমাকে মনে রাখতে পারো, তুমি যদি চাও তাহলে তুমি এটা মনে রাখতে পারো। কিন্তু এটা অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে d ইজ ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করা হচ্ছে মানে 5, আর এটা হচ্ছে ইনটু কিউ, অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তাহলে একই সংখ্যার বর্গকে, মানে এই যে সংখ্যাটা তার বর্গ, এর স্কোয়ারিং করছি আমরা। ঠিক আছে, বর্গ করলে, বর্গ করলে কি পাচ্ছি, এটা পাচ্ছি ডি স্কোয়ার, তার মানে হচ্ছে 5q প্লাস 3 তার বর্গ, তার মানে হচ্ছে 25 কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু 5q ইন্টু 3 প্লাস 9, তার মানে 25 কিউ স্কোয়ার প্লাস 30 কিউ প্লাস 9, তাই তো? এই হচ্ছে বর্গ করা সংখ্যাটি। এবার এই বর্গ করা সংখ্যাকে বলেছে 5 দিয়ে যদি ভাগ করা হয়, তার মানে এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, তার মানে এটাও 5 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, মানে এটাতে কোনো রিমাইন্ডার থাকবে না, এখানেও কোনো রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার থাকবে শুধু এইটুকু পোরশনের জন্য, যেটা আমি তোমাদেরকে দেখালাম 9/5। তাহলে এখানে কত হচ্ছে, রিমাইন্ডার হচ্ছে 4 যখন এটাকে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, যেটা আমি উত্তরে তোমাদেরকে দেখালাম। এবারে এটা কেন আমি এভাবে লিখলাম, এটা হচ্ছে দেখো এখানে আগের কোশ্চেনগুলোতে তোমরা দেখলে যে একটা সংখ্যাকে দিয়ে যখন ভাগ করে যে অবশিষ্টতা থাকছে, ওই একই বিষয় রিপিটেশন করা হচ্ছে এবং অন্য একটা একই সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে বা আলাদা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছিল আগেরগুলোতে। কিন্তু এখানে যেহেতু একই সংখ্যা দিয়ে বলেছে, তাহলে কি হচ্ছে, যে এই যে সংখ্যাটা অবশিষ্ট থাকছে প্রথমে, সেটাকে স্কয়ার করে দাও এবং যে সংখ্যা দিয়ে ভাগ করার কথা বলা হচ্ছে সেই সংখ্যাটাকে ভাগ করে দাও। তাহলে যেটা উত্তরটা পাবে সেটাই কিন্তু হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে? এটা জাস্ট তোমাকে মনে রাখতে হবে। কিন্তু সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে এটা। এটা দিয়ে তুমি যদি করো তাহলে কিন্তু তোমার ভুল কোনমতেই হবে না। এমন হতে পারে যে সেখানে কোয়েশ্চেনটা আলাদা থাকতে পারে এবং তোমার ভুল হয়ে যেতে পারে প্রশ্নটা। ঠিক আছে? তাহলে সেই বিষয়টাকে এভয়েড করার জন্যে সবসময় ভালো হবে যদি তুমি এটাতে ইউজ করো এই যে মেথড আমি করলাম সেটা। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। কোয়েশ্চেনটিতে কি বলেছে? ৬, ৪, ৩, ২, ৯ একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা হলো। ভাগ করার সময় সংখ্যাগুলি ১৭৫, ১১৪ এবং ২১৩ তিনটি ধারাবাহিক অবশিষ্টাংশ হিসাবে উপস্থিত হয়। ভালো কথা। তাহলে এখানে তোমাকে বের করতে বলা হয়েছে যে ভাজক কত? তাহলে এখানে ভাজক কত হবে? ওকে? বুঝতে পারছো কোয়েশ্চেনটা? তাহলে এখানে দেখো প্রশ্ন রয়েছে ৬, ৪, ৩, ২, ৯ এই যে সংখ্যাটা, একে আমরা ভাগ করছি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে। আমরা জানি না কত। ঠিক আছে? স্টার একটা নাম্বার দিয়ে ভাগ করছি। তাহলে ভাগ করলে কি করা হচ্ছে? এখানে ভাগফল কত আসছে দেখো সেটাও কিন্তু দেওয়া নেই। তাহলে ভাগফল ধরে নিলাম প্রথমে এলো ৭ দিয়ে একে ভাগ করার ফলে এখানে আসছে হ্যাচ। ঠিক আছে? এবং ভাগ তোমার যেটা প্রথমে অবশিষ্ট আসছে সেটা হচ্ছে ১৭৫। মানে কি? একটা কিছু সংখ্যা আসছে, এখানে আমরা এই জায়গায় ১৭৫ পাচ্ছি। এটা তো একটা ভাগের সিস্টেম। প্রথমে তুমি কোন একটা সংখ্যা পাবে, নিয়ে দেখবে একটা অবশিষ্ট আছে। সেই সংখ্যাটা দেওয়া রয়েছে ১৭৫। ওকে? এরপর তোমাকে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে যে এখানে যদি ১৭৫ আসে এবং এখানে আমরা ন্যূনতম ৩ টা নিয়েছি। ঠিক আছে? তাহলে এইখানের সংখ্যাগুলো কি, কি হবে?
সেটা যদি তুমি বার করতে চাও তাহলে সেক্ষেত্রে কি হবে, এই 643 কে মানে থেকে 175 বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে যে সংখ্যাটা তুমি পাচ্ছ সেটা দেখো হচ্ছে 8, 6, 4 দেখো 468 আমরা এখানে পাচ্ছি। 468 যদি এর থেকে বিয়োগ দেওয়া হয় তার মানে কি এই সংখ্যাটির সাথে এটি গুণ করে 468 এসেছে। তাই তো? এটা হচ্ছে টেকনিক ভাগের। এবারে কি হয়, পরবর্তী সংখ্যাটি নেমে চলে আসে, তার মানে 2 চলে আসবে এখানে। তাহলে এখানে চলে এলো 2। ঠিক আছে? এখানে চলে আসছে 2। এরপরে কি হচ্ছে, নেক্সট ধাপে দেওয়া আছে 114 অবশিষ্ট থাকছে। তার মানে এটাতে হচ্ছে 114 অবশিষ্ট থাকছে। তার মানে এই দুটোতে গুণ হয়ে যে সংখ্যাটি আসবে এটা যদি আমরা বার করতে চাই তাহলে কি করতে হবে? এই 1752 থেকে আমাকে বিয়োগ করতে হবে 114। তার মানে এটা হচ্ছে 8, ওকে? এটা হচ্ছে 8, এটা হচ্ছে দেখো 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 1638 পাচ্ছি। তাহলে এখানে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 1638। ঠিক আছে? এটা বিয়োগ হয়ে আমরা সেকেন্ড ধাপে এটা পেয়েছি। এবারে আমাদের থার্ড ধাপ চলে আসছে। থার্ড ধাপে এই 9 টা এসে নামবে। ঠিক আছে? এখানে আসছে 9 হচ্ছে। এবারে থার্ড ধাপে আমাদের বলে দেওয়া রয়েছে যে আমাদের কত অবশিষ্ট থাকছে। এখানে বলে দেওয়া আছে দেখো 213 অবশিষ্ট থাকছে। ওকে? এটা আমাদের লাস্ট ধাপ। এবং এখানে আমরা যেটা পাবো সংখ্যাটা, সেটা বের করতে গেলে একই রকমভাবে কি করতে হবে? 1149 কে থেকে আরকি 213 বিয়োগ করতে হবে। 213 বিয়োগ করো। 213 বিয়োগ করলে আসছে 6, 3 আর এটা হচ্ছে 9। মানে এটা হচ্ছে 936। 936 বিয়োগ হচ্ছে। এখানেও বিয়োগ হয়েছে, এখানেও বিয়োগ হয়েছে, এখানেও বিয়োগ হয়েছে। এটা তো ভাগের নিয়ম তোমরা জানো। তাহলে আমরা ১ম বার এখানে স্টার পেয়েছিলাম, হ্যাশ পেয়েছিলাম। এবারে ধরে নাও পেলাম। আর এটাতে ধরে নাও আমরা একটা চিহ্ন পেলাম। আমরা ডলারের চিহ্ন পেলাম। ঠিক আছে? তার মানে কি এটার সাথে এগুলো গুণ হয়ে এটা এসেছে। এটা গেল আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এই এই অঙ্কটাকে কিন্তু এইভাবেই করতে হবে। ঠিক আছে? স্পেশাল টাইপের একটা অঙ্ক। এজন্য আমি তোমাদেরকে এটা ক্লাসে করাচ্ছি। এবারে দেখো তোমাকে বলেছে ভাজ্য ভাজক সংখ্যাটা মানে এটাকে বার করতে বলেছে। তাহলে এই যে ভাজক সংখ্যাটা এটা কি হবে? এর সাথে এটা গুণ হয়ে তোমার এটা আসছে। এবং প্রত্যেক ক্ষেত্রেই এই সংখ্যার ভেতরে কিন্তু এই সংখ্যাটি থেকে গেছে। এদের ভেতরে প্রত্যেকের ক্ষেত্রে কমন কি? 468, 1638 এবং 936 এর ভেতরে কমন কি? প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই স্টার গুণ হয়ে আছে। ঠিক আছে? তার মানে কি এদের আমরা যদি গসাগু নিই তাহলেই কিন্তু আমরা এই স্টার এটার ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এই যুক্তিটা তোমাকে বুঝতে হবে। তাহলেই তুমি এটার উত্তরটা বের করতে পারবে। তাহলে এই যে স্টার এটা সমান কত হবে? এই ৩ টের তোমার এইচসিএফ। তার মানে 468, 1638 আর 936 এই ৩ টের এইচসিএফ তোমাকে বার করতে হবে। তাহলে এইচসিএফ এবারে যদি বার করতে হয় তাহলে দেখো তুমি এগুলো এই অপশনগুলোর ভিতরে কোনটা দিয়ে ডিভিজিবল? আচ্ছা, এখানে দেখো যদি আমরা এটা ২ দিয়ে ভাগ করি তাহলে ২, ৩, ৪ মানে ২৩৪ একটা রয়েছে। দেখো এটা দিয়ে তোমার এই ৯৩৬ যাচ্ছে। ৪ ৪ এ ১৬, ৪ ৩ এ ১২, ১৩ ৩ হাতে রইল ১। এটাই হচ্ছে উত্তর। এটাও কিন্তু দেখো মিলে যাবে। এটাতে দেখো ৪ এটা যদি ৭ দিয়ে হয় দেখো ৭ দিয়ে মিলে যাচ্ছে। তার মানে অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? অর্থাৎ এই যে সংখ্যাটা এটা সমান আমরা পাচ্ছি ২৩৪। তার মানে স্টার ইজ ইকুয়াল টু হচ্ছে ২৩৪ দিয়ে এবার তুমি এখান থেকে এগুলোকেও প্রয়োজনে বের করে নিতে পারবে। ঠিক আছে? আর কোনো অসুবিধা নেই। এখানে এটা হচ্ছে যদি তোমাকে এটাই বার করতে বলে তাহলে তুমি এখান থেকে এটাও পেয়ে যাচ্ছ। সেখানে দেখো এটা আসছে ২, তারপরে আসছে ৭, তারপরে আসছে ৪, 274 এটাও বার করা যাচ্ছে, এটাও বার করা যাচ্ছে। ঠিক আছে? কোয়েশ্চেনটা খুব ভালোভাবে বুঝে নেবে এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এবারের যে পরীক্ষাগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আসা খুব একটা স্বাভাবিক বিষয়। কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু যথেষ্ট জটিল হচ্ছে বিভিন্ন পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। অতএব একেবারে স্ট্রেইট কাট ডিভিজিবিলিটি থেকে কোয়েশ্চেন দেবে, সে আশা কিন্তু তোমরা এবার থেকে ছেড়ে দিতে পারো। ওইজন্য আমি অনেক অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন তোমাদেরকে ক্লাসের মধ্যে করাচ্ছি। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। দেখো, এটা হচ্ছে একেবারে নতুন একটা টাইপের কোয়েশ্চেন। এটা নাম্বার সিস্টেমের ভেতরে অনেক পরীক্ষাতে ইতিমধ্যে এসে গেছে। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও ভীষণভাবে ইম্পোর্টেন্ট। তো এখানে কি বলেছে দেখো, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বৃহদাকার একটা সংখ্যা। এই কোয়েশ্চেনটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল নিয়ে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেখানে হচ্ছে কি, ধরে নাও এরকমই একটা সংখ্যা 5 কিউব। তাকে আমরা ভাগ করছি মানে তুলনামূলকভাবে সোজা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাবো যেটা আমরা কিভাবে করছি। তাহলে ৩ দিয়ে ধরো ভাগ করছি। তাহলে তোমরা জানো এটা যেহেতু অনেক ছোট কোয়েশ্চেন মানে ছোট ভ্যালু, তাহলে এটা হচ্ছে ১২৫ কে তুমি ৩ দিয়ে ভাগ করবে, তাই তো? তাহলে ১২৩ হচ্ছে ৩ দিয়ে ডিভিজিবল মানে এখানে রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার থাকছে ২ যখন ৩ দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে?
এটা তুমি অনায়াসে বলতে পারছো এটাতে 2 থাকবে। কিন্তু এটা তো গেল সোজা বিষয়ের ক্ষেত্রে বা সোজা এরকম উত্তরের ক্ষেত্রে মানে প্রশ্নের ক্ষেত্রে। এটাকে যদি আমরা একটু বৃহৎভাবে ভাবার চেষ্টা করি, তাহলে এটাকে দেখো তো এইভাবে লেখা যায় কিনা? 5/3 এটাতে একটা রিমাইন্ডার পাবো। একই রকমভাবে 5/3 এটাতে একটা রিমাইন্ডার পাবো। এবারে 5/3 এটাতে একটা রিমাইন্ডার পাবো। এই ৩ টে রিমাইন্ডারকে যদি আমরা গুণ করে দিই তাহলেও কিন্তু আমরা রিমাইন্ডারটা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এইভাবেই করা হয়। তাহলে এখানে দেখো রিমাইন্ডার কত থাকবে? রিমাইন্ডার থাকবে ২ যখন আমরা ৩ দিয়ে ভাগ করব। একই রকমভাবে এখানেও থাকবে রিমাইন্ডার ২ যখন আমরা এইভাবে ৩ দিয়ে ভাগ করব। একই রকমভাবে রিমাইন্ডার থাকবে ২ একে যখন আমরা ৩ দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে? রিমাইন্ডার ২ ইনটু ২ ইনটু ২ মানে হচ্ছে ৮। ঠিক আছে? এবং তাকে ভাগ করা হচ্ছে তখন কিন্তু ৩ ইনটু ৩ ইনটু ৩ নয়। অ্যাকচুয়ালি ভাগ করা হচ্ছে ৩ দিয়ে। তাহলে আমরা তখন রিমাইন্ডার কত পাচ্ছি? ২ পাচ্ছি যখন আমরা ৩ দিয়ে করব। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবার তোমাকে এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে এই কোয়েশ্চেনটার মাধ্যমে। এখানে দেওয়া আছে ১৭^২০০ তাকে ১৮ দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে? এবারে দেখো ১৮ থেকে এই সংখ্যাটা কিন্তু ছোট। তাহলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এটা ভাগ করা যাবে না। কিন্তু আমরা যদি ১৮ সর্বনিম্ন মানে ১ এর ঘরে খাওয়াই তাহলে অবশিষ্ট কত আসবে? ঠিক আছে? তুমি ধরো তুমি এটা ধরে নাও যেখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ১৭ একে আমরা ১৮ দিয়ে ভাগ করছি। তাহলে ১৮ এককে হয়েছে ১৮ বিয়োগ করলে কত হবে? -১ হবে। বিয়োগ করলে -১ হবে। তাহলে সেই অবশিষ্টটা আমরা এখানে নেব। তার মানে -১ থাকছে। তাহলে সেই -১ কতবার আসবে? এখানে দেখো ৩ এর ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে ৩ বার এইভাবে রিমাইন্ডারটা গুণ হয়েছে। তাহলে এর ক্ষেত্রে ২০০ বার আসবে। তার মানে কি? এই 1 রিমাইন্ডারটা ২০০ বার গুণ হবে। পাওয়ার মানে হচ্ছে ততবার। তাহলে রিমাইন্ডার কত পাবো? যখন ১৮ দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো? এটা যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে এর রিমাইন্ডার সবসময় কত হবে? -১ এর জোড় পাওয়ার আছে, তাহলে এটা হবে 1 তাই তো? 1 তার মানে রিমাইন্ডার আসবে 1 যখন ১৮ দিয়ে ভাগ করা হবে। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এবার এই ধরনের কোয়েশ্চেন একটা টুইস্ট তোমাকে মনে রাখতে হবে। এটা খুব ইম্পোর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। কি বিষয়? যে ধরো এই সংখ্যাটিতে এই যে ১৭^২০০ র জায়গায় থাকলো ২০১ একে ১৮ দিয়ে ভাগ করছো। ঠিক আছে? একে ভাগ করলে কি হবে? একই রকমভাবে এখানে থাকবে -১ ঠিক আছে? তখন আমরা এটাকে কি লিখব? রিমাইন্ডার হবে 1/২০১ যখন ১৮ দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে এটা কত হবে? যেহেতু এটা বিজোড় সংখ্যা তাহলে তার পাওয়ার কত হয়ে যাবে? -1 কে ২০০ একবার গুণ করলে কত হবে? -1/18 যখন ১৮ দিয়ে ভাগ করা হচ্ছে তখন -1 রিমাইন্ডার থাকছে। এরকম ক্ষেত্রে নেগেটিভ কিন্তু তোমার অপশনে দেওয়া থাকবে না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডারটা অ্যাকচুয়ালি কত হবে? না 18 - 1 এই যে সংখ্যাটা রয়েছে তার সাথে এটাকে যোগ করে দিবে। উপরে যেটা বেরোবে। তার মানে তখন উত্তর হবে ১৭ বুঝতে পারছো? এখানে যেহেতু ২০০ দেওয়া রয়েছে তাই আমাদের উত্তরটা হচ্ছে 1 যদি এটা ২০১ বা ২০৩ বা যেকোনো বিজোড় সংখ্যা থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা হতো 17 অপশন বি সেক্ষেত্রে উত্তর হতো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। একই রকমের একটা কোশ্চেন। তো এখানে কি দেওয়া আছে 9^8 11 একে 8 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রে আলাদাভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে কি পাচ্ছি? এটা যেহেতু 9 আছে, এটা 8 আছে, তার মানে এখানে রিমাইন্ডারটা হবে 1 -1 হবে না যেহেতু এটা বড় সংখ্যা। তাহলে একে পাচ্ছি 8 যখন আমরা 8 দিয়ে ডিভাইড করছি রিমাইন্ডারটা। তাই তো? এবার এর থেকে কি হচ্ছে? রিমাইন্ডারটা কত পাবো? ৮ ৮ একে ৮ মানে 3 রিমাইন্ডার পাবো যখন আমরা ৮ দিয়ে ভাগ করছি। তাহলে এখানে কি পাচ্ছি দেখো 1 আর এখানে পাচ্ছি 3 যখন ৮ দিয়ে ভাগ করা হচ্ছে। তার মানে কি? এখানে পাচ্ছি -2 রিমাইন্ডার যখন আমরা ৮ দিয়ে ভাগ করছি। এটা এইভাবে লেখা হয় এই কারণে যাতে আমাদের হিসাবে কোনো ভুল না হয়। এরকম ব্র্যাকেট রিমাইন্ডার লিখে দিলে তোমাদের ভুলটা কিন্তু হবে না। এখানে যেহেতু নেগেটিভ আছে যেটা আমি তোমাদেরকে আগের অঙ্কে দেখালাম এইভাবে নেগেটিভ থাকার জন্যে। সেক্ষেত্রে তোমাদের এটা কি হবে? না রিমাইন্ডারটা অ্যাকচুয়াল যেটা রিমাইন্ডার পাবো সেটা হচ্ছে এই দুটোতে যোগ হয়ে যাবে। মানে রিমাইন্ডারটা হবে ৬ যখন আমরা ৮ দিয়ে ভাগ করব। তো দেখো এখানে -2 কিন্তু অপশনে দেওয়া নেই। -2 থাকবেও না কোনদিন। তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু এইভাবে রিমাইন্ডার 6 অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে দেখতে পাচ্ছ এখানে আমাদের যেটা রয়েছে সেটাতে কি বলেছে? একটি সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে অবশিষ্ট ১ থাকে। একইভাবে প্রাপ্ত ভাগফলটিকে তুমি কি করছো? ৫ দিয়ে ভাগ করছো তাহলে আমরা ৩ অবশিষ্ট পাবো। সংখ্যাটিকে যদি ৬৫ দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত হবে? মানে ফিচার্সটা তোমাকে বোঝাতে হবে আগে যে একটা সংখ্যা দেওয়া আছে। আমরা জানি না সংখ্যাটা কত। সেটা হচ্ছে ধরো d। একে আমরা ১৩ দিয়ে ভাগ করলাম। ১৩ দিয়ে ভাগ করলে এখানে আমরা অবশিষ্ট যেটা পাচ্ছি
এটা হচ্ছে 1। একইভাবে এখানে প্রাপ্ত যে সংখ্যাটা ভাগফলটা সেটা পাচ্ছি কিউ। এই কিউকে আবার করছি ভাগ 5 দিয়ে। ঠিক আছে? একই রকমভাবে এখানে পাচ্ছি 3 অবশিষ্ট এবং একটা তোমার কিউ টেস্ট একটা ধরো ভ্যালু পাচ্ছি। তো এটাকে এত জটিলভাবে না প্রকাশ করে আমরা এটাকে বলা হয় সাকসেসিভ ডিভিশন। সাকসেসিভ ডিভিশন কিন্তু তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে, দেখতেই পাচ্ছ এই ধরনের কোশ্চেন তোমাদের থাকতে পারে। এটাকে আমরা যেভাবে প্রকাশ করতে পারবো খুব সহজভাবে, সেটা হচ্ছে এটা আমি স্ক্রিনটাকে পরিষ্কার করে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে সাকসেসিভ ডিভিশন আমরা এইভাবে প্রকাশ করি যে এই যে সংখ্যাটা জানি না ডি, তাকে ভাগ করা হচ্ছে প্রথমে 13 দিয়ে। তাহলে 13 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তার একটা ভাগফল থাকবে, সেটা হচ্ছে ধরো কিউ, এবং অবশিষ্টটাকে এইভাবে সাইডে লেখা হয়, সেটা হচ্ছে 1। তার মানে কি 13 সাথে কিউ গুণ প্লাস 1 ইজ ইকুয়াল টু ডি। ঠিক আছে? তাহলে একই হবে সাকসেসিভ যেহেতু বলেছে, এবারে এই ভাগফলকে কি করা হচ্ছে দেখো পরের লাইনে দেওয়া আছে, একে ভাগ করা হচ্ছে 5 দিয়ে। প্রাপ্ত ফলাফলকে 5 দ্বারা ভাগ করা হলো। মানে 5 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে এখানে পাচ্ছি, এটা ধরে নাও Q1, এটা পাচ্ছি Q2। তাহলে তখন অবশিষ্ট পাচ্ছি আমরা 3। ওকে? এই হচ্ছে কিন্তু ফিচার্স। এবারে কি বলেছে, এই ডি কে 65 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত পাবো? তাহলে আমাদেরকে ডি অ্যাকচুয়ালি বের করে নিতে হবে, তবেই আমরা এটার উত্তরটা বলতে পারবো। তাহলে এখানে যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমরা কি ধরবো? Q2 ইজ ইকুয়াল টু, তুমি ধরে নাও 0, 1, 2 যেকোনো সংখ্যা তুমি ধরতে পারো। ঠিক আছে? যেকোনো ধরনের সংখ্যা এখানে ধরতে পারো। কিন্তু তোমার যদি এখানে 0 ধরো তাহলে যে সংখ্যাটা পাবে সেখানে তোমার ভ্যালুটা অনেক সময় তোমাকে অসুবিধায় ফেলতে পারে। এই কারণে সবসময় Q2 যে ভ্যালুটা এখানে পাচ্ছ সেটাকে 1 ধরে নেবে। তাহলে 1 যদি ধরো তাহলে তুমি Q1 কত পাবে? Q1 কিভাবে পাবে? না Q2 টা হচ্ছে 1, তার মানে এই দুটোতে গুণ। তাহলে 5 1 কে 5 আর 3 এ হচ্ছে Q1 টা পাচ্ছ 8, তাই তো? এবারে D টা কত পাবে তাহলে? D টা কত পাবে? Q1 পেয়ে গেলে 8, মানে 3 13 8 এ 104, তার সাথে 1 যোগ মানে হচ্ছে 105। D টা পাচ্ছ তুমি 105। ওকে? তাহলে D তুমি এখন পেয়ে গেছো 105। এই 105 কে যদি এবারে 65 দিয়ে ভাগ করা হয়, 105 কে ভাগ করা হচ্ছে 65 দিয়ে। তাহলে এখানে তুমি একবার খাওয়ালে তাহলে দেখো 40 থাকছে। তার মানে রিমাইন্ডার থাকছে 40 যখন তুমি 65 দিয়ে ভাগ করছো। ঠিক আছে? এটাকে তুমি 0 দিয়ে যদি করতে তাহলে এখানে আসতো 0, তার মানে হচ্ছে 3। ঠিক আছে? অনলি 3, তার মানে 39 আর 1 এ 40। সেক্ষেত্রেও কিন্তু উত্তরটা এসে যেত। কিন্তু কিছু কোশ্চেনে অসুবিধা হতে পারে। এটা এক্সপেক্ট করে তোমাকে সবসময় 1 ধরে নেওয়াই কিন্তু সুবিধাজনক। 1 ধরে নেবে, কোশ্চেনে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 40। ওকে? খুব ভালোভাবে বুঝবে। এটা কিন্তু সাকসেসিভ ডিভিশনের কোশ্চেন। সাকসেসিভ ডিভিশন বলতে ক্রমানুসারে যে ডিভিশনটা করা হচ্ছে। ওকে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। একই রকম সাকসেসিভ ডিভিশনের আরেকটা কোশ্চেন। এখানে বলেছে একটি সংখ্যা যখন ধারাবাহিকভাবে, অর্থাৎ ধারাবাহিক ডিভিশন, ধারাবাহিকভাবে 4 এবং 5 দিয়ে ভাগ করা হয় তখন যথাক্রমে 1 এবং 4 অবশিষ্ট থাকে। যখন একে ধারাবাহিকভাবে 5 এবং 4 দ্বারা ভাগ করা হয় তখন সংশ্লিষ্ট অবশিষ্ট কত হবে? ঠিক আছে? তো একই রকমভাবে করব আমরা যেটা আগের পদ্ধতিতে করলাম, আগের অঙ্কে করলাম। এখানে D, এই D কে প্রথমে কি করা হচ্ছে? না, 4 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি Q1, অবশিষ্ট পাচ্ছি 1। প্রশ্নে যেমন দেওয়া রয়েছে। এরপরে একে ভাগ করা হচ্ছে 5 দিয়ে, পাচ্ছি আমরা Q2, অবশিষ্ট পাচ্ছি 4। তাই তো? তাহলে একই রকমভাবে আমরা কি বললাম? যে ধরে নেব Q2 যেটা লাস্টে পাচ্ছ এটা হচ্ছে 4, এই সরি, মাফ করবে, এটা হচ্ছে 1। ওকে? তাহলে Q2 যদি 1 হয় তাহলে Q1 কি পাবে? এটা হচ্ছে 5 একে 5 4 এ 9। ওকে? এবারে D টা কত পাবে? D পাবে 4 9 36 আর 1 এ 37। তাহলে এখানে তুমি পাচ্ছ D টা, অর্থাৎ যেটা সংখ্যা সেটা হচ্ছে 37। তাহলে এই 37 কে এবারে আমরা কি করতে বলেছে? 5 এবং 4 দিয়ে ওই ধারাবাহিকভাবে ভাগ করা হচ্ছে। তাহলে 5 দিয়ে ভাগ করছি। তাহলে 5 7 এ হচ্ছে 35। তাহলে অবশিষ্ট থাকবে 2। এবারে একে ভাগ করা হচ্ছে আবার 4 দিয়ে। তাহলে 4 একে 4, তার মানে অবশিষ্ট থাকছে 3। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো কত পাচ্ছি? 2 এবং 3, তাই তো? তার মানে অপশন ডি ইস দ্য রাইট অ্যান্সার। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2, 3। ঠিক আছে? খুব ভালো কোয়েশ্চেন। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। এখানে আমরা প্রত্যেকটা ইউনিক কোয়েশ্চেন দিয়েছি, যেগুলো তোমাদের ডিভিজিবিলিটি থেকে আসা কিন্তু খুব স্বাভাবিক। এখানে দেখো কি বলেছে, নিচের কোন সংখ্যাটি সবসময় xy আকৃতির একটি 6 অঙ্কের সংখ্যাকে ভাগ করবে? তাহলে দেখতে পাচ্ছ আমরা যেমন 2 অঙ্কের সংখ্যাকে 10x প্লাস y এরকম আকারে লিখি, তেমনি এই যে সংখ্যাটা দেখছো এটাকে এমনিভাবে লেখা হয় x ইনটু 1, তারপরে 1 টা 2 টো 3 টে 4 টা 5 টা শূন্য। 1 টা 2 টো 3 টে 4 টা 5 টা শূন্য। এটা গেল প্রথম x এর জন্যে।
নেক্সট যে এক্সটা রয়েছে সেটা কেমনভাবে রয়েছে, না এক্স ইন্টু একের পিঠে 3টে শূন্য, তার মানে একের পিঠে 3টে শূন্য দিলাম। একই রকমভাবে সর্বশেষ যে এক্সটা রয়েছে সেটা দেখো দশকের ঘরে রয়েছে, তার মানে 10 দিয়ে গুণ হবে। একই রকমভাবে ওয়াইগুলোকেও আমরা বের করতে পারবো। ওয়াইগুলো প্রথমের যেটা রয়েছে সেটা দেখো এক, দশ, শত, হাজার, মানে 10,000-এর ঘরে রয়েছে, তাহলে ওয়াই ইন্টু 4টে শূন্য। তারপরে ওয়াই যেটা রয়েছে সেটা দেখো শতর ঘরে রয়েছে, তার মানে ওয়াই ইন্টু 100, তাই তো? আর লাস্টের ওয়াইটা দেখো এককের ঘরে রয়েছে 1। ঠিক আছে? এতটা আসার পরে তুমি এবারে কি করতে পারবে, এক্স কমন নিয়ে নাও প্রত্যেকটার থেকে। তাহলে তুমি কি পাচ্ছ, এক্স ইন্টু এগুলোতে যোগ, মানে যোগ করলে এটাকে একটু সরিয়ে লিখলে আবার জিনিসটা ভালো থাকতো। এখানে 0, 0, 0, এখানে 1 আসছে। তারপরে দেখো 0, 0, ঠিক আছে? তারপরে এখানে থাকছে 1, তারপরে 0, তারপরটাই 1, ঠিক আছে? একই রকমভাবে এটার ক্ষেত্রেও দেখো অ্যাকচুয়ালি এটা যদি আমরা এইভাবে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে অনায়াসে। এখানে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 1, তার মানে কি পাচ্ছি? 1 পাচ্ছি, আর এটা পাচ্ছি 0, এটা পাচ্ছি 1, তারপর 0, তারপর 1, আর এটাতে পাচ্ছি ইন্টু ওয়াই। ঠিক আছে? তাহলে দেখো এই দুটোর থেকে তুমি কি কমন পাচ্ছ দেখো, 1, 0, 1, 0, 1, এটা যদি কমন নেওয়া হয় তাহলে এখানে পাচ্ছি 10x, আর এটা পাচ্ছি ওয়াই। তাহলে এই যে সংখ্যাটা আমরা পেলাম এটা কি দিয়ে ভাগ যাবে? এই অংশটা দিয়ে ভাগ যাবে। এটার ভ্যালু যাই হোক না কেন। তার মানে এটাই হচ্ছে কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর 101, তারপর 01। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইউনিক কোশ্চেন, সিএইচএসএল 2011 তে এসছে। এই কনসেপ্ট থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে, তাই এই বিষয়টা তোমাদেরকে তুলে ধরলাম। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখেছো ইতিমধ্যে তোমরা এ ধরনের কোশ্চেন করেছো, কিন্তু এখানে কোশ্চেনে একটু টুইস্ট রয়েছে। এটা হচ্ছে দেখো এখানে এই যে সংখ্যাটি দেওয়া রয়েছে এটা কিন্তু সরাসরি 5 এর খুব কাছাকাছি নেই, মানে 1, 2 এর ভেতরে না এলে তোমাকে কিন্তু হিসাবটা অনেক জটিল চলে আসছে। মানে যদি 4 থাকে তাহলে তুমি 1 করতে পারছো, -1, কিংবা 6 থাকে তাহলে তুমি +1 করতে পারছো। কিন্তু এখানে গ্যাপটা রয়েছে 3, তাহলে 3^31, মানে একটা বিশাল সংখ্যক সংখ্যা থাকবে, তাকে 5 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না সেটা তোমার বলা কিন্তু অনেকটাই জটিল। তাহলে এখানে কি করতে হবে দেখো, এই যে আমরা জানি 2^2 মানে 4, এটাকে আমরা জানি। তাহলে এটাকে আমরা কি করব, 2^2 করলাম। এবার এটা হচ্ছে 15, মানে 30 হয়ে গেল। তাহলে আরেকটা আমাদের 2 বাইরে গুণ করতে হবে, 2 নিলাম। এটাকে অ্যাকচুয়ালি আমরা এভাবে লিখলাম। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 4^15, আর একটা 2 তো থাকছে বাইরে, এটাকে এভাবে রাখলাম। আর এটা হচ্ছে 5। তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে -1, রিমাইন্ডারটা হচ্ছে -1। এখান থেকে আমরা রিমাইন্ডারটা লিখতে পারি। তাহলে এটা 2 টাকে বাইরে নিয়ে নাও সম্পূর্ণ। এখানে কত পাচ্ছি, 1 পাচ্ছি। এবার -1 যেহেতু আছে তাহলে এ সবসময় বিজোড় সংখ্যা হওয়ার জন্য এ সবসময় কিন্তু -1 তোমাকে রিমাইন্ডার দেবে। তাহলে -1 আর এখানে আছে 5, তার মানে আমরা এই অংশটুকুর জন্য যে রিমাইন্ডারটা পাবো সেটা হচ্ছে তোমার কত আসছে, সেটা আসছে -1, তাই তো? এবারে পুরোটাকে আমরা 5 দিয়ে ভাগ করছি। তার মানে এখানে রিমাইন্ডার কত পাচ্ছি আমরা, -2, 5 দিয়ে যখন ভাগ করা হচ্ছে। তো এটা জানো যে এরকম যখন থাকে তখন তোমার কি করতে হয়, দুটোতে যোগ করে দিতে হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি বুঝতে পারলে? চলে আসছি আমরা আমাদের আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। A39K2 একটা সংখ্যা, যেটা 8 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য। এখানে A এবং K উভয় একক সংখ্যার স্বাভাবিক সংখ্যা, মানে একক সংখ্যা। এই দুটো সংখ্যাই কিন্তু এক অঙ্কের কোনো একটা সংখ্যা। তাহলে নিচের কোনটি A প্লাস K এর সম্ভাব্য মান? ঠিক আছে? তাহলে এখানে দেখো 8 দিয়ে ডিভিজিবিলিটির রুল কি বলছে? এই যে 3টে সংখ্যা এটা 8 দিয়ে ডিভিজিবল হতে হবে। প্লেন কোয়েশ্চেন, মানে প্লেন শর্ত। এবারে কি বলছে যে 11 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম কি বলছে? এখানে বলছে যে তোমার যুগ্মস্থানে এবং যেটা মানে জোড়া স্থান এবং বিজোড় স্থানে থাকা যে অঙ্কগুলো সেগুলোর যোগফলটা 11 দিয়ে ডিভিজিবল হতে হবে কিংবা 0 হতে হবে। তাহলে এখানে আমি পাচ্ছি এটা প্লাস এইটা প্লাস এইটা, মানে হচ্ছে a প্লাস 11, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 প্লাস কে। অর্থাৎ এটার মাইনাস ইজ ইকুয়াল টু 0 করাও যায় আর এটা করাও তা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a মাইনাস কে প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এটা সমান 0। এবারে এই যে 9K2 এটা 8 দিয়ে যদি ডিভিজিবল হতে হয় তাহলে দেখো এখানে আমরা K এর সম্ভাব্য দুটো মান পাচ্ছি। একটা হচ্ছে 1
1 মানে কিভাবে হচ্ছে, ধরো এটা যদি 1 হতো তাহলে কি হতো, আ আ ৮ একে ৮, ১ ১, তাহলে ৮ একে ৮ মানে ৩ ২ মানে ৩২, তাহলে ৪ ৮ ৩২ মিলে যাচ্ছিল। আবার এখানে দেখো ৯ ও কিন্তু হতে পারে। ৯ হলে কি হবে? ৯ হলে হচ্ছে এটা হচ্ছে ৯ ৯, তাহলে ৮ একে ৮, ১ ৯ হচ্ছে ১ ৯, বুঝতে পারছো? ৮ দুগুণে ১৬ মানে ৩ ২, তাহলে ১ হতে পারে, আবার ৯ ও হতে পারে। তাহলে ১ এবং ৯ এর জন্য ১ এবং ৯ এর জন্য এর আমরা সরি এর আমরা দুটো ভিন্ন ভ্যালু পাবো। তো এখানে যদি আমরা সেই দুটো ভ্যালুকে দেখি, একটা হচ্ছে ১ আর একটা হচ্ছে ৯। যদি আমরা ১ নিই তাহলে a এর ভ্যালু হচ্ছে -7, ঠিক আছে? a এর ভ্যালু হচ্ছে তখন -7 যদি ১ নিয়ে নিই। আর যদি আমরা ৯ নিই তাহলে হচ্ছে a এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? এবারে যেহেতু স্বাভাবিক সংখ্যা বলা আছে, তার মানে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা হচ্ছে সবসময় এটা, তাই তো? এই সংখ্যাটা। তাহলে যেহেতু স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে, তাহলে কি হবে? আমাদের k এর ভ্যালুটা তখন নিতে হবে 9 এবং a এর ভ্যালুটা তখন হবে 1। তার মানে কি 9 প্লাস 1 মানে a প্লাস k এর ভ্যালু বলা আছে। তাহলে সেটা হবে অপশন বি 10। বুঝতে পারলে? এই হচ্ছে কিন্তু যুক্তি সহকারে আমাদেরকে এই ধরনের কোয়েশ্চেন গুলোকে সলভ করতে হবে। আজকের যে ক্লাসটা সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা ডিভিজিবিলিটি রুলের বেসিক নিয়মগুলো জানো তাদের পক্ষে আজকের ক্লাসটা বোঝা বিশেষ অসুবিধা হবে না এবং এগুলো ভালোই লাগবে। কিন্তু যাদের বেসিক গুলো জানা নেই তারা আমাদের চ্যানেলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ডিভিজিবিলিটি রুল সম্পর্কে। ভিন্ন পরীক্ষার জন্য এটা ভিডিওটা বানানো হয়েছিল। তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তাহলে তোমরা আজকে যেটা শিখলে প্লাস সেটা যদি জানা থাকে, তাহলে তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে একেবারে কংক্রিট আইডিয়া পেয়ে যাবে এবং যেকোনো ধরনের কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবে যদি তোমরা প্রচুর নিজেদেরকে প্র্যাকটিস করাচ্ছ। তাই খুব কমপ্যাক্ট পড়াশোনা করো, স্মার্টলি পড়াশোনা করো, যাতে অ্যা বিশেষ কিছু টেকনিক অবলম্বন করে খুব কম সময়ের ভেতরে অনেক বেশি কোয়েশ্চেন করা যায়। আমরা আমাদের চ্যানেলে যে ধরনের ভিডিও দিয়েছি, সেগুলো যদি তোমরা বারবার দেখেছো ইতিমধ্যে, তাহলে কিন্তু এবং সেই আমাদের যে পিডিএফ গুলো রয়েছে এটারও তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো সেই ভিডিওগুলোর পিডিএফ সহযোগে তোমরা যদি বারবার একটাই অঙ্ক যদি প্র্যাকটিস করেছো, তাহলে তোমাদের মধ্যে কিন্তু আইডিয়া বিল্ড আপ হয়ে গেছে। এবার তোমরা কিন্তু যেকোনো ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবে। তোমরা এখন এই পর্যায়ে রয়েছো, যারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, তাহলে তারা কিন্তু এগুলোকে আপডেট করে নেবে। যতটা শিখেছো তার থেকে আবার এগুলো এক্সট্রা এড করতে থাকবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।